ব্রিটিশ শাসনামলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটি সুদীর্ঘ প্রাচীর তৈরি করেছিল। 4030 কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরটি ঝোপের প্রাচীর নামে পরিচিত, ইংরেজিতে যাকে বলা হতো দ্য গ্রেট হেজ অফ ইন্ডিয়া। তৎকালীন সময়ে এটি ছিল বিশ্বের দ্বিতীয় বৃহৎ প্রাচীর। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ভারতবর্ষের এই বিখ্যাত ঝোপের প্রাচীর সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চাপুন নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ব্রিটিশ শাসনামলে ভারতের অভ্যন্তরীণ কর আদায়ের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ঝোপের প্রাচীর তৈরি করেছিল। উদ্দেশ্য ছিল লবণ ব্যবসায়ীদের নিকট হতে কর আদায় নিশ্চিত করা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক লবণ কর সংগ্রহের এই চেষ্টা পরবর্তী ব্রিটিশ শাসনামল পর্যন্ত অব্যাহত ছিল। উপমহাদেশে ব্রিটিশ শাসনামলে 564টি নেটিভ স্টেট ছিল। এই এলাকাগুলো ব্রিটিশদের সরাসরি নিয়ন্ত্রণে ছিল না এবং তারা তখনও সেগুলোকে নিজেদের শাসনাধীনে আনেনি। তবে এদের অধিকাংশের ওপর তাদের পরোক্ষ নিয়ন্ত্রণ ছিল। এসব এলাকা হতে লোকজন লবণ নিয়ে ব্রিটিশ শাসনাধীন এলাকায় ঢুকে পড়ত বা অনেকে নিয়ে আসত। এগুলো হতে ব্রিটিশরা কর পেত না বলে এদের উপর কিভাবে করারোপের নিয়ন্ত্রণ আনা যায় সেই ভাবনা থেকেই ব্রিটিশরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন শেষে এই ঝোপের প্রাচীর নির্মাণের পদক্ষেপ নেয়। 1803 সালে বিভিন্ন সড়কে এবং নদীবন্দরের নিকটস্থ এলাকায় তখন কর সংগ্রহের জন্য কাস্টমস হাউস স্থাপন করা হয়েছিল। এগুলো হতে শুধু লবণই নয়, তামাক এবং অন্যান্য দ্রব্যের উপরেও করারোপ করা হতো। 1823 সালের দিকে গঙ্গা এবং যমুনার তীর ঘেঁষে মির্জাপুর থেকে এলাহাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। পরবর্তীতে এলাহাবাদ থেকে নেপাল পর্যন্ত আরেকটি সেকেন্ডারি লাইন তৈরি করা হয়। কর সংগ্রহের জন্য স্থাপিত কাস্টমস হাউস সমূহ এবং করজনিত বিভিন্ন রিফর্মগুলোকে 1843 সালে দাপ্তরিকভাবে ইংল্যান্ড কাস্টম লাইন বলা হতো। 1840 সালের দিকে প্রথম এই হেজ ওয়ালের কাজ শুরু করা হয়। এই ঝোপের প্রাচীরের মোট দৈর্ঘ্য ছিল 4030 কিলোমিটার। এটি পাঞ্জাব থেকে শুরু করে দক্ষিণে উড়িষ্যায় বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত ছিল। এই প্রাচীরটি শুরুতে মরা কাটাওয়ালা গাছের ডালপালা দিয়ে শুরু করা হলেও পরে সেখানে জীবিত ঝোপ গাছ লাগানো হয়। কারণ দীর্ঘ এই লাইনে কিছু অসুবিধা দেখা দেয়। এসব ঝোপে ইঁদুর এবং উইপোকার উৎপাত হতে থাকে এবং এসবের পাশাপাশি আগুন লাগলে বা ঝড়ের সময় প্রাচীরটি ক্ষতিগ্রস্ত হতো। ক্রমাগত রক্ষণাবেক্ষণ তখন একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়। এসব ঝোপ রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাইলে মোট 250 টন শুকনো ঝোপ এবং ডালপালার প্রয়োজন পড়ত এবং সেগুলো গড়ে প্রায় 6 মাইল দূর থেকে সংগ্রহ করা হতো। এ অবস্থায় এর বিশাল রক্ষণাবেক্ষণের কথা ভেবে প্রাচীরে জীবিত ঝোপ গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তৎকালীন ভারতের অভ্যন্তরীণ কাস্টমস ডিপার্টমেন্ট কর্তৃক এই ঝোপ বরাবর তাদের কাস্টম অফিসার, জমাদার এবং অন্যান্য দাপ্তরিক লোক দিয়ে পেট্রোলিং করাত, যাতে কেউ কর না দিয়ে লবণ পাচার করতে না পারে। 1869 সালে পরীক্ষামূলকভাবে বিভিন্ন স্থানের মাটির গুণাগুণ বিবেচনা, এলাকাভেদে বৃষ্টির পরিমাণ ও সেচের সুবিধার ভিত্তিতে বিভিন্ন ধরনের কাঁটাওয়ালা ঝোপঝাড়ের চারা লাগানো শুরু করা হয়। যে সকল জায়গায় সেচের সুবিধা সীমিত ছিল সেসব স্থানে প্রাচীর ঘেঁষে নালা খোঁড়া হতো, যাতে সেখানে বৃষ্টির পানি জমে থাকে। একই সাথে প্রাচীর বরাবর রাস্তা নির্মাণ করা হয়। এ সকল রাস্তা ধরেই মূলত কর বিভাগের লোকজন পেট্রোলিং করত। এই প্রাচীর এতই নিখুঁত ছিল যে তা দিয়ে কোনো মানুষ বা প্রাণী পার হতে পারত না। এ প্রাচীরটি 8 থেকে 12 ফুট উঁচু এবং 4 থেকে 14 ফুট পর্যন্ত চওড়া ছিল। যে সকল এলাকায় গাছ জন্মাত না সেসব এলাকায় শুকনো ঝোপ এমনকি দেয়ালও স্থাপন করা হয়েছিল। অবশেষে 1879 সালে এই প্রাচীরের সকল রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত করা হয়। 1876 থেকে 1878 দুর্ভিক্ষে কর হ্রাসের জন্য এই কাস্টমস লাইনের বিলুপ্তির পদক্ষেপ নেওয়া হয়। এরপর বিভিন্ন কর পদ্ধতি রিফর্মের মাধ্যমে এবং সকল লবণ উৎপাদনকারীকে তাদের উৎপাদন এলাকাতেই কর প্রদানের ব্যবস্থা করা হয়। 1879 সালে এই বিশাল ঝোপের প্রাচীর দ্য গ্রেট হেজ লাইনের বিলুপ্তি ঘোষণা করা হয়।
ইতিহাসের অদ্ভুত এক যুদ্ধ, আফিম যুদ্ধ। চীন এবং সাম্রাজ্যবাদী ব্রিটেনের মধ্যে সংগঠিত এই যুদ্ধ সম্পর্কে জানতে অদ্ভুত 365-এর এই ভিডিওটি দেখুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।